হলো মার্শ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। ঈশ্বরগুপ্ত সেতুতে ফাটলে বিপত্তি। উচ্চ মাধ্যমিক ফর্ম ফিল-আপে অতিরিক্ত টাকা নেওয়ায় অভিযোগ। ট্রাকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের। পুলিশ কমিশনারের বাংলোর পাঁচিল ভাঙল পুলিশের গাড়ি। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। হুগলি নদীর ওপর ঈশ্বরগুপ্ত সেতুতে ফাটলে বিপত্তি। সেতুর একদিক বসে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দিল হুগলি জেলা পুলিশ। ডানকুনি থেকে মগরা হয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি যোগাযোগ এই সেতু দিয়েই। হুগলি নদীর উপর ঈশ্বরগুপ্ত সেতুর একদিকে বসে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন। শনিবার কাক ভোরে এক ভ্যান চালক এই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ঘটনাটি প্রথম নজরে আসে তার। তিনি টোল আদায়ে কর্মরত কর্মীদের জানান ঘটনাটি। তড়িঘড়ি সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর যায় কল্যাণী ও মগরা দুই থানাতেই। সেতুর P3 ও P2 পিলারের মাঝের গার্ডার প্রায় 6 ইঞ্চি বসে গিয়ে বড়সড় ফাটল দেখা দিয়েছে। ভারী যান চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। ঘটনার তদন্তে আসে পূর্ত দপ্তরের আধিকারিকরা। 1989 সালের 6 অক্টোবর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঈশ্বরগুপ্ত সেতুর উদ্বোধন করেছিলেন। সেতুটির পূর্ব দিকে নদিয়ার কল্যাণী, আর পশ্চিম দিকে হুগলির মগরা। হুগলি থেকে নদিয়া অথবা উত্তর 24 পরগনার যাওয়ার গুরুত্বপূর্ণ এই সেতু। এমনিতেই ব্যস্ত, আগামী দিনে আরো গুরুত্ব বাড়তে চলেছে ঈশ্বরগুপ্ত সেতুর। ডানকুনি থেকে মগরা হয়ে এই সেতু ধরে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ খুবই সহজ হওয়ায় এখন শুধু সময়ের অপেক্ষা। দিল্লি রোড সম্প্রসারণ করে 4 লেন করা হচ্ছে। কাজ চলছে দ্রুত গতিতে। 34 নম্বর জাতীয় সড়কের চাপ কমিয়ে উত্তরের জেলাগুলো থেকে কলকাতামুখী যানবাহন এই সেতু পার হয়েই যাতায়াত করতে পারবে। এই সেতুর সংযোগকারী আসাম লিংক রোডকেও চওড়া করা হয়েছে। দিল্লি রোড এখনো খুলে দেওয়া হয়নি, তার আগেই ঈশ্বরগুপ্ত সেতুতে যান চলাচলের চাপ খুবই বেশি। এমন সময় সেতু খারাপ হয়ে যাওয়ায় সমস্যা হবে সব ধরনের যানবাহনের। কতদিনে সেতু সারানো হবে, আবার স্বাভাবিক হবে যান চলাচল, সেই দিকেই তাকিয়ে বাস ও ট্রাক চালকেরা। আমরা গিয়েছিলাম আপনার কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছাকাছি। হ্যাঁ, ওখানে দেখলাম কিছুটা রাস্তা দেখলাম অনেকটা বসে গেছে। আর এই যে লাইনের যে গ্যাপটা রীতিমতো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভেতর থেকে পুরো ফাঁক হয়ে গিয়ে পাইপ ফাইপগুলো সমস্ত দেখা যাচ্ছে। তো অত্যন্ত বিপজ্জনক অবস্থা কিন্তু। এবং টোটাল এই পুরো ব্রিজটা কিন্তু উচিত কিন্তু এখন বিশেষজ্ঞ দিয়ে টোটাল পুরো দেখানো, ভালো করে পরীক্ষা করানো, যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে। বিশাল দুর্ঘটনা, ভাবুন দেখি কত বড় দুর্ঘটনার হাত থেকে আজকে এটা রক্ষা হয়েছে। এবং ইমিডিয়েট কিন্তু এখন উচিত প্রশাসনের যে এদিকে নজর দেওয়া এবং এটা যদি বহু লোকের যদি প্রাণহানির থেকে যাতে ক্ষতির থেকে বাঁচে সেদিকে কিন্তু লক্ষ্য রাখা। বিশেষজ্ঞ দিয়ে পরামর্শ করে নিয়ে এবং ওয়েল মেনটেন আমার মনে হিসাব অনুযায়ী করা উচিত। এটাই আমাদের এখন একটা ট্রেন্ড চলছে আর কি। যতক্ষণ না আমরা কোনো একটা বড়সড় বিপদের সম্মুখীন হই ততক্ষণ পর্যন্ত আমাদের টনক নড়ে না আর কি। এবং এটা আমার মনে হয় আগে থেকে যদি এই বীজগুলো তো অনেকদিন তৈরি হয়, সেই হিসেবে যদি মেনটেন করা হয় ঠিকভাবে, আমার মনে হয় অনেক বিপদ থেকে এড়ানো যেতে পারে। অসুবিধা তো ধরুন আমরা হুগলি থেকে আসছি, কল্যাণী আমাদের যেতে হয়, যাতায়াত করতে হয়। প্রচুর মানুষের নানান রকম অসুবিধা হচ্ছে যাতায়াতের জন্য, বলতে পারেন এটা সব থেকে বড় একটা কমিউনিকেশন। এগুলো সবই তো এক একটা স্প্যান দিয়ে তৈরি। এগুলো এক একটা স্প্যানে বিয়ারিং, গার্ডার এবং পলিস্টার থাকে। একটা পলিস্টারের একটা দিক হয়ে গেছে, যার ফলে ব্রিজটা একটু বসে গেছে। আমাদের জোনাল চিফ ইঞ্জিনিয়ার সহ ডিজাইন চিফ ইঞ্জিনিয়ার, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার র্যাঙ্কের এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্কের সবাই এসছে, দেখছে এটা। তার ইঞ্জিনিয়ার সেকশনে গাড়িও এসছে, মেশিনারি আরও আসছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেওয়া হয়েছে, অলরেডি কাজ চলছে এবং তাড়াতাড়ি কাজ চাই।
আমরা দেখছি এটা আমাদের ইঞ্জিনিয়ার যেটা বললেন, এটা হচ্ছে যে ওনারা টেকনিক্যাল দিকটা দেখে গাড়ি চলাচল রেখে সারানো যায় কিনা সেটা একটু দেখে নেওয়া হচ্ছে, তারপরে স্বাভাবিক না। এইটাই মানে অ্যাকচুয়ালি ব্রিজটা তো 89-এ তৈরি হয়েছে, 6 অক্টোবর 89 উদ্বোধন ব্রিজটা, দীর্ঘ 27 বছরের ব্রিজ। সেখানে তো একটু জংয়ের ক্লাস নেই, তো সেখান থেকে মোটামুটি ঠিকই আছে। নতুন ব্রিজের একটা প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুত্ব বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য তিনি চেষ্টা করেছেন এবং 1400 কোটি টাকা দিয়ে হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন এর পাশ দিয়ে একদম মগরা থেকে জাগুলিয়া পর্যন্ত একটা ব্রিজ নতুন করে পাশাপাশি তৈরি হবে, ওখানে ব্রিজের উপর প্রেসার চলে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। উচ্চ মাধ্যমিক ফর্ম ফিলআপের সঙ্গে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল বিষ্ণুপুরের স্কুলের বিরুদ্ধে। প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ, স্কুল চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বিষ্ণুপুর শিবদাস বালিকা উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলআপের সাথে অতিরিক্ত 150 টাকা নেওয়ার অভিযোগে ছাত্রীরা স্কুলের মধ্যে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ, কম উপস্থিতি দেখিয়ে তাদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে, যার কোনো রসিদ দিচ্ছে না স্কুল। তাদের আরও অভিযোগ, বিদ্যালয়ে এলেও উপস্থিতির খাতাতে নাম নেই। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নালিশ করে ছাত্রীরা বলেন, তারা 2000 ছেলে মেয়ের মধ্যে 50 জন মারা গেলে শিক্ষিকার কিছু এসে যায় না। তাদেরকে নানা রকম ভাবে চাপ দেয়া হচ্ছে, যদিও স্কুলের প্রধান শিক্ষিকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কাউন্সিলের নিয়ম অনুযায়ী তারা এই টাকা নিচ্ছে। আজ তাদের কোনো রসিদ ছিল না, তাই তারা ওই টাকার রসিদ দিতে পারেনি। অন্যদিন ওই টাকার রসিদ দিয়ে দেবে। জানা গেছে, উচ্চ মাধ্যমিকে এই বছর 217 জন মেয়ে পরীক্ষা দেবার কথা, কিন্তু উপস্থিতির পরিমাণ কম থাকায় 50 জনের বেশি মেয়েদেরকে 150 টাকা ফাইন দিয়ে ফর্ম ফিলআপ করতে হচ্ছে। ফর্ম ফিলআপের ফিস 220 টাকা। এই টাকার রসিদ দিলেও ওই 150 টাকার কোনো রসিদ দিচ্ছে না স্কুল। উল্টে প্রধান শিক্ষিকা নানা রকম চাপ দিচ্ছেন বলে অভিযোগ ওই ছাত্রীদের। শহরের প্রাণকেন্দ্রে নামী একটি গার্লস স্কুল ছাত্রীদের বিক্ষোভে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছাত্রীরা জানায়, আজ ফর্ম ফিলআপের দিন ছিল, লো অ্যাটেন্ডেন্স থাকায় অতিরিক্ত 150 টাকা করে নেওয়া হয়েছে, কিন্তু তার কোনো রসিদ দেয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা কুন্ডু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। করা হচ্ছে না, এরপরে ডুপ্লিকেটটা শো করা হচ্ছে, মানে যে জেরক্স রয়েছে, তো কাউকার 10 দিন কাউকার 12 দিন। হেমা, আমরা কি একদমই স্কুলে আসি না? এটা হতেই পারে না। তার উপরে প্র্যাকটিক্যাল 3 দিন করে থাকে, 3 দিন না হলে আমরা 2 দিন প্র্যাকটিক্যালে আসি। প্র্যাকটিক্যালের টাকা নেওয়া হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালে প্র্যাকটিস হয় না, প্লাস ল্যাবের জিনিসপত্রই নেই। এবার তেমনি বলছেন আমরা 2 লাখ টাকা জিনিস কিনেছি, 3 লাখ টাকা জিনিস কিনেছি। যদি কিনেও থাকেন তাহলে আমাদের প্র্যাকটিস হচ্ছে কোথায় প্রত্যেকে? আর এই যে এইভাবে টাকাটা নেওয়া হচ্ছে, শুধু আজকে বলে নয়, অনেক আগেও আমার কারণগুলো মনে নেই, বিভিন্ন কারণে এক্সট্রা টাকা নেওয়া হয়, কখনো 50, কখনো 100, রসিদের মধ্যে ওটা থাকেই না। তাহলে আমরা ঘরে কি বলবো যে আমাদের এই টাকাটা কিসে লাগছে? লো অ্যাটেন্ডেন্স টাকা কিভাবে নিতে পারে? কতজন গরিব আছে তাদের ফর্ম ফিলআপ হচ্ছে না। এমনকি বলা হয়েছে, তোমার ফর্ম ফিলআপ হয়ে গেছে, বলছে অত টাকা তো আমার কাছে নেই ম্যাম। বলছি তাহলে ওটা হোয়াইটনার দিয়ে মুছে দাও। একটা এইচএস এর মতো ফর্ম ফিলআপ হচ্ছে, সেখানে এইচএস দিয়ে মুছে দাও, এটা কোনো কথা হলো না। বিভিন্ন ভাবে এইভাবে আমাদেরকে হ্যারাস করা। আমাদের আজকে ফর্ম ফিলআপ আছে স্কুলে, তো আমাদের সবাইকার স্কুলের রসিদে লিখে 220 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু প্লাস আরো 150 টাকা করে নেওয়া হচ্ছে, কারণ আমাদের লো অ্যাটেন্ডেন্স আছে। তো আমরা অ্যাটেন্ডেন্স যখন জিজ্ঞেস করলাম আমাদের কত আছে, তো প্রায় প্রত্যেক দিনই স্কুল আছে, কিন্তু তাদেরও বলছে 35 দিন করে অ্যাটেন্ডেন্স আছে। তো সবাইকারই 150 টাকা করে নেওয়া হচ্ছে। আমরা যে রসিদে লিখে দিতে বলছি সেটা তো লিখে দিচ্ছেনই না, উপরন্তু বলছেন এটা আমাদের কাউন্সিল থেকে আমাদের করা আছে যে অন্য স্কুলে নেবে না, আমাদের স্কুলে নিতে পারে, কারণ আমাদের কাউন্সিল থেকে বলেছে। হ্যাঁ, নিতে এদিকে কাউন্সিলে দেওয়া আছে, এখানে ডিরেকশন আছে, এই যে সংসদ পরিচিতি বইটা এখানে আছে। আর রসিদটা অনেকে বলা হয়তো পরে দেওয়া হবে, রসিদটা এক্ষুনি কাটা হয়ে গেল। 49 জন কালকে বিকেলে অ্যাপ্লিকেশনগুলো দিয়েছেন আমাদের প্রেসিডেন্ট স্যার মুখার্জি মহাশয়। উনি বলেছেন যে আপনি সবাইকে পাস করিয়ে দিন, আমরা একটু পরে এ করবো, মানে সবাই যেন গার্জেন আন্ডার টেকেন দেয়। কালকে বিকেলবেলা আন্ডার টেকেন দিয়েছে, সন্ধ্যের মধ্যে, তাহলে রসিদ কী করে কাটা হবে? হ্যাঁ, এবারে এতজনের ফর্ম ফিলআপ কালকে আন্ডার টেকেন দিচ্ছে, এতগুলো মেয়ে রেডি, কালকে আমাদের মাধ্যমিকের ফর্ম ফিলআপ হয়েছে, বিকেল আজকে সকালবেলা আমরা সব জমা দিয়েছি, এত তো রসিদ কাটার সময় দেওয়া হয়নি। রসিদ তো পরে দেবো, আমরা 370-এর রসিদ দিয়ে দিয়েছি, আর অ্যাটেন্ডেন্সের জন্য যে রসিদটা সেটা আমরা পরে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আলু জমিতে জল দেয়াকে কেন্দ্র করে মারধর, আক্রান্ত হন এক ব্যক্তি, তিনি এখন হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে গোঘাটের তিলডাঙ্গায়।
আলু জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ল। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে এক চাষি মারাত্মকভাবে আহত হলেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আক্রান্ত ওই চাষির নাম মৃণাল কান্তি ঘোষ। তার বাড়ি গোঘাটের ভাতুর অঞ্চলের তিলডাঙ্গায়। অপর গোষ্ঠীর মারধরে মৃণাল কান্তি ঘোষ চোখে আঘাত পান। মৃণালবাবুর অভিযোগ, তিনি জমিতে জল দিচ্ছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দা দীপাঞ্জন কোটাল এবং সন্তোষ কোটাল তাকে আক্রমণ করে। তার অভিযোগ, জল দেওয়ার সময় একটু জল তার আলু জমিতে চলে যায় নালা দিয়ে, আর এই কারণেই ওরা তাকে মাঠে ফেলে মারধর করে। যদিও মৃণালবাবুর ওই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা, তবে এদিন সন্ধ্যা পর্যন্ত মৃণালবাবু কোনো রকম অভিযোগ করেননি থানায়। জমিতে আমি জল দিয়েছি, আর আমার জমি নিচে দিয়ে ওর প্রথম জল দিচ্ছি তো একটু ফাঁক আছে। আমার জমিতে ওর নিচেও জমি, এবং সেখানে জল জমি, সেখানে আলু চাষ করা জমি ছিল, সেই জমিতেও আলু চাষ করছে। আমি ওপরে বীজতলা, আমি দীর্ঘদিন 30 বছর ওখানে বীজতলা করছি আমার জমিতে। যে আমি আজকে কালকে জল দিয়েছি, হালকা করে জল দিচ্ছি, যে আমি বেঁধেছি, সব কিছু করেছি, কিন্তু জমি ফাটতে একটা আছে শুকনো জমি, সেই ফাটে ফাটে একটু একটু জল চলে গেছে। সেই নিয়ে সকালে আমার নিজের লোকজন এনে আমাকে ডাকলো, আমিও গেলুম। দু এক কথা হতে হতেই আচমকা আমাকে এসে একদম জমিতে ফেলে দীপাঞ্জন কোটাল। ওর আগে তো বহু হিস্ট্রি আছে আমাদের সব। আমার মিনি আমাকে প্রায় 10,000 টাকা জল ভাড়াও দেয়নি, জোর করে গায়ের জোরে, বলছি দেবো না। আমি একটা গাছে বেড়া দিয়েছি, সেই বেড়া থেকে বাঁশ চুরি করে নিজের বেড়াতে লাগিয়েছে। সেই জন্য আমি বলছি একটা চোর। আজকের ঘটনা হচ্ছে যে আমার কাকার ছেলে মৃণাল কান্তি ঘোষ, দীপাঞ্জন কোটাল কিছু জমি আলু চাষ করেছে, তার উপরে জমিতে বীজতলা করার জন্য জল দিয়েছে। এখন প্রথম জলেতে জমি কিছু লিকেজ হয়ে তার কিছুটা জল গেছে। এখন তার বক্তব্য যে আমার আলু চাষের ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের জমিগুলোর যা পজিশন, তার জমির চারদিকে ব্যারিকেড করে আমাদের জমি, তা আমরা যে কোনো জমিতেই যদি বীজতলা করি তার আংশিক ক্ষতি হয়তো হতে পারে, কিন্তু আমরাও চাষি হিসাবে সাবধান হই যাতে তার কোনো ক্ষতি না হয়। তাছাড়া তো আমাদের আর কিছু করার নেই, কিন্তু আমরা আমাদের নিজস্ব মিনি এবং সেখানে সব জমি আমরা যদি না চাষ করি, আমরা যদি বীজতলা না করি, তাহলে আমরা কোথায় বীজতলা করি? এইটা হচ্ছে সমস্যা। পরে তার যেটা বক্তব্য যে তুমি কেন বীজতলা করছো, বীজতলা করতে হবে না, এইসব নিয়ে দুজনের কথোপকথনের মাধ্যমে ও দীপাঞ্জন কোটাল এবং ওর জ্যাঠামশাইয়ের ছেলে সন্তোষ কোটাল, এরা দুজনে ও কাদায় দাঁড়িয়েছিল, পড়ে গেছে, ওকে প্রথমে চোখে ঘুষি মেরেছে, তারপর দুজনে বেপরোয়া মারধর। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সেট টপ বক্স সকল টিভি গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ট্রাইয়ের নির্দেশে আগামী 1 জানুয়ারি 2017 তারিখ থেকে ফেজ 4 এলাকায় ডিজিটাল সিগন্যাল বাধ্যতামূলক হচ্ছে। সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে 31 ডিসেম্বর 2016 মধ্যে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সেট টপ বক্স নিজ নিজ কেবল অপারেটরদের থেকে সংগ্রহ করুন। অন্যথায় 31 ডিসেম্বরের পর আপনার টিভিতে সেট টপ বক্স ছাড়া আপনি কোনো রূপ ছবি দেখতে না পেলে আপনার কেবল অপারেটর দায়ী থাকবে না। বাড়িতে সেট টপ বক্স লাগান, ডিজিটাল হয়ে যান। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। হুগলির পুলিশ লাইনের স্করপিও গাড়ি পথচারীকে বাঁচাতে গিয়ে দক্ষিণবঙ্গ বর্ধমান রেঞ্জ কমিশনারের বাংলোর পাঁচিল ভেঙে ঢুকে গেল বাংলোর ভিতরে। দক্ষিণবঙ্গ বর্ধমান রেঞ্জ কমিশনারের বাংলোর পাঁচিল ভেঙে ঢুকে গেল পুলিশের গাড়ি। গাড়ির ধাক্কায় চুঁচুড়ার গঙ্গার পাড়ে 3rd গ্রাউন্ডের পাশে কমিশনারের বাংলোর পাঁচিলের এক অংশ ভেঙে পড়ে। সকালে হুগলি পুলিশ লাইনের স্করপিও গাড়ি পথচারীকে বাঁচাতে গিয়ে পাঁচিলে ধাক্কা মারে। ক্ষতিগ্রস্ত হয় কমিশনারের পাঁচিল। কিভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে হুগলি জেলা পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এবার আসছি পরের খবরে। ট্রাকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের। ঘটনাটি গোঘাটের পচাখালী এলাকায়। বৃদ্ধের মৃত্যুতে এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। রাস্তা পার হতে গিয়ে একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের।
ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের পচাখালী বাসস্ট্যান্ড এলাকায় আরামবাগ কামারপুকুর সড়কে শুক্রবার রাতে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই বৃদ্ধের নাম মহাদেব নন্দী। তার বয়স 62 বছর। মৃত মহাদেব নন্দীর বাড়ি গোঘাটের কাঁটালি এলাকায়। এদিন রাত্রে তিনি বাড়ি ফিরছিলেন। কামারপুকুর আরামবাগ সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা মারে। মারাত্মকভাবে জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এখানেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। এদিকে মৃত মহাদেব নন্দীর দেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনে এখন সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। সেট টপ বক্স। সকল টিভি গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ট্রাইয়ের নির্দেশে আগামী 1 জানুয়ারি 2017 তারিখ থেকে ফেজ 4 এলাকায় ডিজিটাল সিগন্যাল বাধ্যতামূলক হচ্ছে। সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে 31 ডিসেম্বর 2016 মধ্যে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সেট টপ বক্স নিজ নিজ কেবল অপারেটরদের থেকে সংগ্রহ করুন। অন্যথায় 31 ডিসেম্বরের পর আপনার টিভিতে সেট টপ বক্স ছাড়া আপনি কোনো রূপ ছবি দেখতে না পেলে আপনার কেবল অপারেটর দায়ী থাকবে না। বাড়িতে সেট টপ বক্স লাগান, ডিজিটাল হয়ে যান। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। নিউজ 7 দিন এখন ডিজিটাল সেট টপ বক্সেও। চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। আরেকবার শুনে নিন, চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখতে থাকুন চ্যানেল মার্স নেটওয়ার্ক, মনোরঞ্জনের শেষ কথা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। কতুলপুর ব্লকের উদ্যোগে শনিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। ব্লকের সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, অঙ্কন প্রতিযোগিতা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কতুলপুর ব্লকের বিশেষ উদ্যোগে আজ কতুলপুর ব্লক জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত ব্লকের উত্তর ও দক্ষিণ চক্রের প্রায় সমস্ত বিদ্যালয়ের ছেলেমেয়েরা অংশ নিয়েছে। বেশিরভাগ ছেলেমেয়েরা সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, অঙ্কন প্রভৃতি অনুষ্ঠানে যোগদান করেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে সমাজের মূল স্রোতে মিশতে পারে তার একটা প্রচেষ্টা মাত্র। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের মানসিক বিকাশ সাধন করাই মূল লক্ষ্য। আজকে মূলত কতুলপুর ব্লকে দুটি চক্র আছে, কতুলপুর চক্র এবং কতুলপুর পশ্চিম চক্র। দুটি চক্রের মিলিতভাবে ব্লক লেভেল একটা বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন। মূলত আজকে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ প্রতিবন্ধী যে সমস্ত ছেলেমেয়েরা আছে এই ব্লকে, তাদেরকে নিয়ে পুরো প্রোগ্রামটা তাদের জন্যই। আমরা সারাদিনটা তাদেরকে নিয়ে কাটাতে চাই। তাদের মোটামুটি যে যেদিকে দক্ষ, গান, নাচ, আবৃত্তি, ইভেন আপনার শারীরিক কলা কৌশল, সব দিকের উপরই হয়েছে বিষয়টা। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের জেলা সংগঠনের সভা অনুষ্ঠিত হয়ে গেল। সভাটি অনুষ্ঠিত হয় গোঘাটে।
পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখার উদ্যোগে তাদের আভ্যন্তরীণ নানান সমস্যা নিয়ে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে গেল গোঘাট 1 নম্বর ব্লকে। শনিবার বিকালে এই বর্ধিত সভার আলোচনায় হাজির ছিলেন বিভিন্ন ব্লকের সদস্যরা। জানা গেছে এদিন গোটা জেলা থেকে প্রায় 150 জন প্রতিনিধি আসেন। এই সভায় প্রতিনিধিদের সাথে থাকেন সংগঠনের জেলা সভাপতি স্বপন ভর, রাজ্য সম্পাদক স্বপন ঘোষ, জেলা সম্পাদক গণেশ ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিবর্গ। এদিনের আলোচনা সভায় ভূমি সংস্কারের দুর্নীতির বিরুদ্ধে সকলকে এক কাটা হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়াও কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত অর্থনীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা সহ নানান বিষয়ে আন্দোলনে নামার হুমকিও দেন তারা। আজকে এখানে হুগলি জেলার পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের একটা বর্ধিত সভা চলছে। এই সভায় এখন পর্যন্ত প্রায় সমস্ত ব্লকের ছেলেরা ইউনিট প্রতিনিধিরা এসে হাজির হয়েছে। এইমাত্র বক্তব্য এখানে শেষ করলেন এখানকার গোঘাট তৃণমূল ব্লকের সভাপতি মনোরঞ্জন বাবু। তার আগেই পৌঁছে গেছেন জেলার সভাপতি স্বপন ভর, রাজ্য সম্পাদক স্বপন ঘোষ আসছেন এবং জেলা সেক্রেটারি এসে গেছে। সভাটা হচ্ছে ভূমি সংস্কার দপ্তরকে নিয়ে ভূমি সংস্কারের দুর্নীতি এবং তাদের যে দাবি দেওয়া, তাদের যে কাজগুলো করার অধিকার ছিল সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। এই অধিকারটা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের একটা নতুন সংগঠন, এই সংগঠন থেকে তাদের এই কাজগুলো করার জন্য উদ্বুদ্ধ করার একটা প্রচেষ্টা চালু হয়েছে, কর্মশালা টাইপের। গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। প্রতি রবিবার নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। এই সপ্তাহে আমাদের সঙ্গে থাকছেন শিশু বিশেষজ্ঞ ডক্টর প্রদীপ কুমার বেজের সাথে নিউজ 7 দিনের এক্সিকিউটিভ এডিটর দিব্যেন্দু সরকার। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। নিউজ 7 দিন দেখুন প্রতিদিন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।